ফাঁসিবাদী শক্তি 18 দলীয় জোট করতেছে, নির্বাচন করবে, নির্বাচনের মাঠে থাকবে, নির্বাচন বানচাল করবে, এই আওয়াজ দিচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধের সময় আমরা সকলের পরিষ্কার অবস্থান দেখতে পাই নাই, কারণ ক্ষমতার হালুয়া রুটির ভাগ বাটোয়ারা। চট্টগ্রামে একজন সংসদ সদস্য প্রার্থী তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন, সেই ঘটনায় এখন পর্যন্ত কিন্তু ওইভাবে আসলে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় নাই। যদি এই অতীতের ঘটনাগুলোতে যদি সরকার একটা শক্ত ভূমিকা নিত, আজকে এই ধরনের হয়তো ঘটনার পুনরাবৃত্তি হতো না। বিভিন্ন শীর্ষ সন্ত্রাসীরা কারাগারে যারা ছিলেন বের হয়েছেন, জামিনে বের হয়েছেন। এই জুলাইয়ের যারা হামলা মামলার আসামি ছিলেন তারা অনেকে জামিন পেয়ে যাচ্ছেন। জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে রাজপথে সবসময় যিনি জোরালোভাবে প্রতিবাদ করে গিয়েছেন, যে কোনো অন্যায় অনিয়মের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন, আমাদের সহযোদ্ধা ওসমান হাদি গতকাল জুম্মার নামাজের পরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছে। রাজধানী ঢাকার পল্টনের মতো একটি ব্যস্ততম এলাকার বিজয় সরণী এলাকায় সন্ত্রাসীরা গুলি করে বাইক চালিয়ে নিরাপদে চলে গেল। প্রায় 24 ঘন্টা অতিবাহিত হয়েছে, এখন পর্যন্ত আমরা এই ঘটনার সাথে কে বা কারা জড়িত তার বেশি কোনো প্রমাণ আমরা এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী কিংবা সরকারের মাধ্যমে জানতে পারি নাই। আমাদের ভাই হাদি খুব গুরুতর অবস্থায় হসপিটালের বেডে শুয়ে আছে, আপনারা জানেন, আশঙ্কাজনক অবস্থায়। তার চিকিৎসকদের সাথে কথা বলেছি। আপনারা দেখেছেন 2018 সালে কোটা সংস্কার আন্দোলন থেকে ফ্যাসিবাদের উত্তাল সময়ে যখন স্বৈরাচারের বিরুদ্ধে আমি আমার সহকর্মীরা প্রতিবাদ করে আসছিলাম, সেই সময় আমরাও এইভাবে নানান ভাবে রক্তাক্ত হয়েছিলাম, হুমকি ধামকি পেয়েছিলাম, কিন্তু কোনো কিছুকে উপেক্ষা করি নাই। আমরা দেখতে পেয়েছি এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে কয়েকজন তরুণ এই সংগ্রামী চরিত্র ধারণ করে নতুন প্রজন্মের জন্য আসলে একটি অনুসরণীয় চরিত্র হয়ে উঠছিল। হাদি তার মধ্যে অন্যতম। এর আগে চট্টগ্রামে একজন সংসদ সদস্য প্রার্থী তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন, সেই ঘটনায় এখন পর্যন্ত কিন্তু ওইভাবে আসলে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় নাই। এমনকি গত 29শে অগস্ট আল রাজি কমপ্লেক্সে, সেখানেও চতুর্দিকে সিসি ক্যামেরা বেষ্টিত এলাকা, মিডিয়ার সামনে আমি আমার সহকর্মীরা আক্রান্ত হয়েছিলাম কতিপয় পুলিশ এবং কতিপয় সেনা সদস্য দ্বারা। লোক দেখানোর একটা তদন্ত কমিটি হয়েছিল 60-30 কর্মদিবসের টাইম দিয়ে, এখন পর্যন্ত এই তদন্ত কমিশন আলোর মুখ দেখে নাই। যদি এই অতীতের ঘটনাগুলোতে যদি সরকার একটা শক্ত ভূমিকা নিত, আজকে এই ধরনের হয়তো ঘটনার পুনরাবৃত্তি হতো না। আমরা যেটা বলেছি যে হাদির পরিবারকে ডেকে নিয়ে সান্ত্বনা দেওয়া হয়েছে, বলা হয়েছে তো বিচার করব, খুনিরা ধরা পড়বে, এই বয়ান শেখ হাসিনাও দিয়েছে। তাই আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কারভাবে বলতে চাই, কোনো সান্ত্বনার বাণী শোনাবেন না, সান্ত্বনার বাণী শোনাবেন না। শেখ হাসিনার পরিণতি দেখেছেন, বিক্ষুব্ধ জনতা কিভাবে গণভবন ঘেরাও করতে গিয়েছিল। কাজে আপনারাও যদি ওই শেখ হাসিনার মতোই সান্ত্বনার বাণী শোনান, আমাদেরকে ঘুম পাড়ানি মাসি পিসির গল্প শুনিয়ে শান্ত রাখতে চান, সেটি আপনারা পারবেন না। নির্বাচনের তফসিল দিয়েছেন, কতটুকু নির্বাচনের পরিবেশ আছে সেই নিয়ে গোটা দেশের মানুষ এই অবস্থায় নির্বাচন তো হবে না যদি এই অবস্থা চলতে থাকে। আর একটা মহল তো চাচ্ছে যে নির্বাচন যাতে না হয়, নির্বাচন বানচাল করে দেশে আরেকটি বিদেশি মদতপুষ্ট সরকার গঠন করা, 111-এর মতো আরেকটি সরকার গঠন করে ওই পতিত স্বৈরাচারী শক্তিকে কামব্যাক করানো, যে শক্তির বিরুদ্ধে এদেশের জনগণ গণপ্রতিরোধ গড়ে তুলেছিল। আপনারা দেখেছেন স্বর্ণ ব্যবসায়ী বনশ্রীতে আপনার গুলি করে স্বর্ণ নিয়ে গেছে, ব্যাংক পাড়া থেকে গুলি করে টাকা ছিনতাই করে নিয়ে যাচ্ছে। শীর্ষ সন্ত্রাসীরা, বিভিন্ন শীর্ষ সন্ত্রাসীরা কারাগারে যারা ছিলেন বের হয়েছেন, জামিনে বের হয়েছেন। এমনকি এই জুলাইয়ের যারা হামলা মামলার আসামি ছিলেন তারা অনেকে জামিন পেয়ে যাচ্ছেন। মানি লন্ডারার থেকে শুরু করে খুনি অনেকেই জামিন পেয়ে যাচ্ছেন। আমরা কোর্টের কাছে জানতে চাই, এই সন্ত্রাসীরা এই গণ অভ্যুত্থানে যাদের গণবিরোধী ভূমিকা ছিল তারা কিভাবে জামিন পাচ্ছে, কারা তাদের জামিনের জন্য দাঁড়াচ্ছে, আর কোর্ট বা কিভাবে তাদের জামিন দিচ্ছে। অবশ্যই কোর্টকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু আমরা তো চোখের সামনে দেখছি যে টাকা পাচারকারী থেকে শুরু করে খুনিরা জামিন পাচ্ছে, শুধু জামিন পাচ্ছে না, নির্বিঘ্নে তারা দেশ থেকে বাইরে চলে যাচ্ছে। সর্বশেষ আমি একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। যখন আমরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করি, সেই সময় শেখ হাসিনা জাহাঙ্গীর কবির নানক এবং এনামুল হক শামীমকে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে আলাপ আলোচনার দায়িত্ব দিয়েছিলেন। তারা গল্পের ছলে আমাদেরকে বলেছিলেন 2006 সালে বিএনপির ক্ষমতার শেষ দিকে তারা কিভাবে 28 অক্টোবরে ওই লগি বৈঠার তাণ্ডব থেকে শুরু করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছিল, কিভাবে সীমান্তের ওই পার থেকে এই পার ঢুকে সিম পাল্টিয়ে তাদের নেতা কর্মীদের সাথে যোগাযোগ করে নাশকতা করেছিল, এবং সেখানে কিভাবে সহযোগিতা করেছিল বিএসএফ তথা আমাদের এই প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থা। তো আজকে এই যে দেশে অঘটনগুলো ঘটছে এবং এই অপকর্ম করে কিন্তু অনেকেই সীমান্ত দিয়ে পার হয়ে যাচ্ছে এবং সীমান্ত দিয়ে ঢুকছে, সোশ্যাল মিডিয়াতে হুমকি দিচ্ছে, আমাদেরকে হুমকি দিচ্ছে। এই ওসমান হাদি কোনো ব্যক্তি না, ওসমান হাদি জুলাইয়ের একটা চরিত্র। ওসমান হাদির উপরে আঘাত মানে জুলাইয়ের উপরে আঘাত। হসপিটালে বসেই আপনাদেরকে মোবাইলে দেখাতে পারি, আমি ইনবক্সে হুমকি দেওয়া হচ্ছে যে কাপড়ের কাপড় নিয়ে আমাদেরকেও রেডি থাকতে বলা হচ্ছে। এখন আমরা
কার কাছে নিরাপত্তা চাবো? কয়জনকে সরকার নিরাপত্তা দেবে? ফাঁসিবাদী শক্তি 18 দলীয় জোট করতেছে, নির্বাচন করবে, নির্বাচনের মাঠে থাকবে, নির্বাচন বানচাল করবে, এই আওয়াজ দিচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধের সময় আমরা সকলের পরিষ্কার অবস্থান দেখতে পাই নাই। আওয়ামী লীগের বড় দোসর জাতীয় পার্টি সহ ফ্যাসিস্ট শক্তিকে নিষিদ্ধ করার প্রশ্নেও আমরা রাজনৈতিক বিভাজন দেখতে পেয়েছি, কারণ ক্ষমতার হালুয়া রুটির ভাগ বাটোয়ারা। তো এই ক্ষমতার হালুয়া রুটির ভাগ বাটোয়ারা নিয়ে যদি আপনারা ব্যস্ত থাকেন এবং জুলাইয়ের ঐক্য নষ্ট করে যদি দেশে বিভাজন সৃষ্টি করেন, এই দেশে কিন্তু কেউ নিরাপদ হবে না। শেখ হাসিনা 75-এর পরে 96-এ 21 বছর পরে একবার ক্ষমতা এসেছিল আওয়ামী লীগ, তারপরে এসেছিল কবে? 2008 সালে। এসে কিন্তু দেখেছিলেন এই মুক্তিযুদ্ধের বিরোধিতার নামে কিভাবে একটি সাজানো বিচার ব্যবস্থার মাধ্যমে নিরীহ মানুষকে ফাঁসি দিয়েছিল, কিভাবে বিরোধী দলবিহীন বাংলাদেশে একটি একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। কাজে ওই ফেসিবাদী শক্তির প্রশ্নে আমরা যেন আপোষহীন থাকি, আমরা যেন ঐক্যবদ্ধ থাকি এবং আজকের এই হাদির উপরে আঘাত, সামনে যে অবস্থা আমরা আশঙ্কা করছি আরও বিভিন্ন ধরনের আঘাত আসতে পারে। আমি বরাবর আমার এলাকায় যাই, নির্বাচনী গণসংযোগে প্রচার প্রচারণায়, রাতে ঢাকায় ফিরি। গতকালকে কিন্তু আমি আর সাহস পাচ্ছিলাম না। এবং আমাদের নাগরিকদেরও একটা দায়িত্ব এবং দায়বদ্ধতা আছে। যখন একটা মোটর বাইক গুলি করে পালাচ্ছিল, একটা পিস্তলে কয়টা তার সাথে গুলি থাকতে পারে? কয় রাউন্ড গুলি থাকবে? 2টা 4টা 6টা 8টা 10টা 8টা 10টা গুলি দিয়ে কয়টা মানুষকে মারতে পারবে? কাজে আমরাও যেন এই ধরনের ঘটনা দেখলে আমরা যেন যার যা কিছু আছে তাই নিয়ে পাকড়াও করে যেন আমরা ধরার চেষ্টা করি। যখন একটা গণপ্রতিরোধ আমরা গড়ে তুলতে পারবো, এই ধরনের ঘটনা আর কেউ ঘটাতে সাহস পাবে না। Next level, well done, side by side, free.